তাহলে ম্যাগনেটিক প্রপার্টিজ পড়ানোর শুরুতেই আমরা বলবো যে ম্যাগনেটিক প্রপার্টিজটা কোথায় ইউজ করা হয়। Many electrical engineering devices such as inductor, transformers, rotating machines and ferrite antennas are based on utilizing the magnetic properties of material. There are many instances where permanent magnets are also used. যেমন ধরো rotating machine বা generator বা speaker সব পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করে। আবার ধরো ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল আছে, সুপার কন্ডাক্টর হিসেবে ইউজ করা হয়। হোয়াট ইজ ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট? আগে আমরা পড়ছিলাম ইলেকট্রিক্যাল ডাইপোল মোমেন্ট পড়ছিলাম, এখন ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট দেখব। ইলেকট্রিক্যাল ডাইপোল মোমেন্ট আর একটা হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। দুটার মধ্যে একটা কম্পারিজন একটু আলোচনা করব। ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট হচ্ছে যদি চার্জ গুলো সেপারেট থাকে, একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ প্লাস কিউ এবং মাইনাস কিউ, এই দুইটা চার্জের মধ্যে যদি ডিসটেন্স থাকে তখন একটা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট তৈরি হয়। এটা আমরা বলছিলাম চার্জ কিউ ইনটু ডিসটেন্স, মনে করো যদি ডি হয়, ডি ভেক্টর, তাহলে এখানে একটা ডাইপোল মোমেন্ট। আর ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট তৈরি হয় যখন কোন একটা সার্কুলেটিং এরিয়া, মানে কারেন্টটা যদি সার্কুলেটিং ওয়েতে ফ্লো করে, এরকম যদি হয় কারেন্ট ফ্লো করতেছে, তাহলে এই যে একটা এরিয়া, এখানে একটা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট তৈরি হয়। আর ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট হচ্ছে কারেন্টের পরিমাণ সাথে এরিয়া এবং একটা ইউনিট ভেক্টর লাগবে। ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টরের ডিরেকশনটা কারেন্টের রোটেশনের ডিরেকশনের সাথে সম্পর্কিত। যেমন তে বোঝা যাবে না, এমনি তো বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে? জি স্যার, ওই এটা স্যার লম্বভাবে থাকবে না স্যার ওই ইউনিটটা? হ্যাঁ, ইউনিট ভেক্টরটা লম্বভাবে থাকবে। যদি আমি এটা ক্রস সেকশন এরিয়াটা এরকম যদি চিন্তা করি, ক্রস সেকশন এরিয়া কোন একটা সার্কুলার একটা ডিস্ক চিন্তা করো, জি স্যার। এই ডিস্কের চারিদিকে যে কারেন্টটা ফ্লো করছে, সেই কারেন্টটা, এটা একটু বোঝাটা দেখো তো কেমন লাগে। এটাকে আমি যদি বলি পিছন দিক থেকে যদি দেখি, মানে এই ডিস্কটার এদিক থেকে যদি আমি দেখি, আমার চোখটা যদি এদিকে থাকে, এদিক থেকে যদি আমি দেখি, তাহলে এটা আসলে ক্লকওয়াইজ কারেন্টটা কিভাবে ফ্লো করতেছে, ক্লকওয়াইজ না? জি স্যার। কারেন্টটা ক্লকওয়াইজ ফ্লো করতেছে, তাই না? জি স্যার। তাহলে যদি কারেন্টটা ক্লকওয়াইজ ফ্লো করে, তাহলে এই কি বলে ডাইপোল মোমেন্টের ডিরেকশনটা এইদিকে হবে, সামনের দিকে। ডাইপোল মোমেন্টের ডিরেকশন সামনের দিকে হয়। তাহলে এইভাবে আমরা চিন্তা করতে পারি যে একটা ডাইপোল মোমেন্টকে, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টকে আবার একটা পার্মানেন্ট ম্যাগনেটের সাথে কম্পেয়ার করা যায়। এখানে একটা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট তৈরি হচ্ছে, তার মানে হচ্ছে এটা একটা পার্মানেন্ট ম্যাগনেট যেভাবে কাজ করে, এদিকে যেমন একটা নর্থ পোল থাকে, এদিকে একটা সাউথ পোল থাকে, এবং নর্থ পোল থেকে ফ্লাক্স উৎপন্ন হয়ে সাউথ পোলের দিকে যায়। এটা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন অথবা ফ্লাক্সের ডিরেকশন বলতে পারো আর কি। ম্যাগনেটিক ফিল্ড অথবা ফ্লাক্সের ডিরেকশন। একটা পার্মানেন্ট ম্যাগনেট যেভাবে কাজ করে, সেটার ইকুইভ্যালেন্ট হচ্ছে একটা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। একটা যদি সিঙ্গেল রিং চিন্তা করো, রিং, এই রিং এর মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো করে, তাহলে এটা একটা ফ্লাক্স উৎপন্ন করবে, যার এদিকে নর্থ এদিকে সাউথ, এবং নর্থ থেকে সবসময় ফ্লাক্সটা বের হয় এবং সাউথে গিয়ে শেষ হয়। তাহলে এটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট, ম্যাগনেটিক মোমেন্টের সূত্র। তাহলে ম্যাগনেটিক মোমেন্ট কয়টা জিনিসের উপর নির্ভর করে? একটা হচ্ছে কারেন্ট, একটা হচ্ছে এরিয়া, সার্কুলেটিং কারেন্ট, সার্কুলেটিং এরিয়া, কারেন্ট আর এরিয়া, সাথে একটা ডিরেকশন এখানে ফ্যাক্টর, কারেন্টের ডিরেকশনের উপর নির্ভর করে একটা ডিরেকশন এখানে কাজ করে।
আচ্ছা, এখন দেখো properties of a dipole moment. Properties: when magnetic moment is placed in a magnetic field, it experiences a torque that tries to rotate the magnetic moment to align its axis with the magnetic field. তাহলে ম্যাগনেটিক ফিল্ডের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তুমি একটা মোমেন্টকে যদি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে স্থাপন করো, যেমন এটা একটা ম্যাগনেটিক ফিল্ড, এটা একটা এক্সটার্নাল মনে করো ম্যাগনেটিক ফিল্ড বি। জি স্যার। তুমি একটা এখানে একটা কয়েল তুমি স্থাপন করছো, যে কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতেছে, এইভাবে কয়েলটা মানে বেঁকানো আছে এখন। তো এই কয়েলটাকে অ্যালাইন করার চেষ্টা করবে এই ফিল্ডের সাথে। স্যার সোজা করার চেষ্টা করবে। হ্যাঁ, একটা টর্ক অনুভব করবে যাতে করে এই ফিল্ডের সাথে অ্যালাইন হয়ে যায় মানে এই ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের ডিরেকশনটাও এই ফিল্ডের সাথে একই দিকে থাকে। একই ডিরেকশনে হয়ে যায়, এটা চেষ্টা করবে। তার মানে এখানে একটা টর্ক আসবে। Moreover, since a magnetic moment is a current loop, it gives rise to a magnetic field B around it. তার মানে একটা ডাইপোল মোমেন্ট নিজেও একটা ফিল্ড তৈরি করে, as shown in the figure C, which is similar to the magnetic field around a bar magnet. নিজেও একটা ফিল্ড তৈরি করবে একটা বার ম্যাগনেটের মতো। We can find the field B from the current I and the distance. তাহলে ডিস্টেন্সের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, যে ফিল্ডটা তৈরি হয় একটা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট থেকে, যে ফিল্ডটা তৈরি হয় এটা যত দূরে যাওয়া ফিল্ডটা কমে যাবে, এটাই স্বাভাবিক, তাই না? জি স্যার। তার প্রভাব বা ইফেক্ট এটা কমতে থাকবে। তাহলে এখানে পরিমাণটা কমে যায় কি কিসের পরিমাণ? স্যার যত দূরে যাব স্যার ফ্লাক্সটা কমে আসবে না স্যার? হ্যাঁ, হোয়াট ইজ অ্যাটমিক ম্যাগনেটিক মোমেন্ট? তাহলে আমরা এখন দেখব অ্যাটমিক ম্যাগনেটিক মোমেন্ট কাকে বলে। অ্যাটমিক ম্যাগনেটিক মোমেন্ট, আমরা ডাইপোল মোমেন্ট, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট দেখলাম, এখন হচ্ছে অ্যাটমিক ম্যাগনেটিক মোমেন্ট কাকে বলে। আগে আমরা ইলেকট্রনিক পোলারাইজেশন দেখছিলাম, এখন অ্যাটমিক ম্যাগনেটিক মোমেন্ট দেখবো। ফাইন্ড দ্য অ্যাটমিক ম্যাগনেটিক মোমেন্ট ইন টার্মস অফ অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এটা একটা ডিফাইন্ড একটা টার্ম, এল। এই জিনিসের সাথে একটা সম্পর্ক দেখবো আর কি। আচ্ছা, এখন একটা ইলেকট্রন যখন কোন একটা অ্যাটমের চারিদিকে ঘুরতে থাকে, মনে করো এটা একটা অ্যাটম, আর চারিদিকে যদি কোন একটা ইলেকট্রন ঘুরে, এটা মনে করো একটা ইলেকট্রন রোটেট করতেছে, তাহলে এখানেও একটা ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হবে, কারণ ইলেকট্রনের যে ঘূর্ণন এটাও কিন্তু একটা কারেন্ট তৈরি করে আর কি, সার্কুলেটিং কারেন্ট তৈরি করে। তাহলে আমরা যদি বলি যে একটা ইলেকট্রনের ঘূর্ণন যদি এই দিকে হয়, তাহলে কারেন্ট তার বিপরীত দিকে হয়। কারেন্ট আই বিপরীত দিকে হয়, তাই না? আই যদি এদিকে হয় তাহলে তোমার অরবিটাল মোমেন্টাম বলে, অরবিটাল ORB, orbital momentum. An orbiting electron in an atom behaves like a current loop and has a magnetic dipole moment associated with it called orbital magnetic moment. Orbital magnetic moment, ORB দিয়ে লেখা হয়। As illustrated in figure, if omega is the angular frequency of the electron, then the current I due to orbiting electron is, এখন কারেন্টটা আমাদের বের করতে হবে। কারেন্টটা কিভাবে বের করবো এটা দেখাচ্ছি এখানে নিচে। চার্জ, প্রথমে চার্জ বের করতে হবে, কি পরিমাণ চার্জ পার ইউনিট টাইম, কারণ আমরা কারেন্ট সমান জানি I সমান Q/T। হ্যাঁ, Q/T। তাহলে ওমেগা যদি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হয় twice pi by T, তাহলে T is equal to twice pi by omega। তাহলে I is equal to Q মানে হচ্ছে E, এখানে একটা নেগেটিভ চার্জের কারণে মাইনাস আসলো, আর T এর মান হচ্ছে twice pi by omega। ঠিক আছে, তার মানে একটা নির্দিষ্ট
টাইম পিরিয়ডে যদি আমি কারেন্ট চিন্তা করি, তাহলে চার্জকে যদি আমি টাইম পিরিয়ড দিয়ে ভাগ করি, তাহলে পার ইউনিট টাইমে যে পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে সেটা আমি পেয়ে যাচ্ছি। তাহলে ইফ r is the radius of the orbit, then the magnetic dipole moment, তাহলে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট যেটা, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট এখানে কি হবে? আমরা জানি যে কারেন্ট আর এরিয়া স্যার, area, হ্যাঁ, কারেন্ট ইনটু এরিয়া। তাহলে কারেন্টের মান আমরা দেখলাম ই ওমেগা ডিভাইড বাই টুয়াইস পাই, আর এদিকে হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস ই ওমেগা আর স্কয়ার ডিভাইডেড বাই 2। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, বাট দ্য ভেলোসিটি v অফ দ্য ইলেকট্রন ইজ ওমেগা r, এটা আমরা জানি। ভেলোসিটি v ঘূর্ণন বেগ, and its orbital angular momentum, এটা একটা টার্ম। অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে এই সূত্রটা, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের এটা হচ্ছে সূত্র mvr। অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের সূত্র হচ্ছে mvr, ইলেকট্রনের ব্যাস v এর মানটা যদি ওমেগা r বসাই, তাহলে ওমেগা r স্কয়ার, ওমেগা r স্কয়ার কনভার্ট করে যদি b সমান ওমেগা r। হ্যাঁ, তাহলে এখানে ওমেগা r স্কয়ারের যে মানটা, সেটা যদি এইখানে যদি প্রতিস্থাপন করি, তাহলে এই যে অরবিটাল যে মোমেন্টাম, এটার সাথে অরবিটাল অ্যাঙ্গুলার কি বলে, অ্যাঙ্গুলার মোমেন্টামের একটা সম্পর্ক পাই আমরা। ঠিক আছে? জি স্যার। অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের সাথে এটার একটা সম্পর্ক পাচ্ছি, ম্যাগনেটিক মোমেন্টের একটা সম্পর্ক পাচ্ছি। তাহলে এই যে একটা কনস্ট্যান্ট, এখানে একটা কনস্ট্যান্ট আসতেছে। জি স্যার। দেখা যাচ্ছে যে পরস্পর বিপরীতমুখী এই দুইটা পরস্পর বিপরীতমুখী হয় এবং একটা কনস্ট্যান্ট দিয়ে এদের মধ্যে একটা মানের পার্থক্য আসে। যেমন চিত্রটা এই জন্য এইভাবে দেখানো হয়েছে যে এল যদি একদিকে হয়, তাহলে মিউ ও আর বি এটা আরেক দিকে হবে। অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট আর অ্যাঙ্গুলার মোমেন্টাম, এই দুইটা পরস্পর ডাইরেকশন আর কি না স্যার, উল্টা ডাইরেকশন কে ইন্ডিকেট করছে। হ্যাঁ, মাইনাস দেওয়ার কারণে উল্টা ডিরেকশন। এমনিও তো মাইনাস দিলে 180 ডিগ্রি রোটেট করেছে যে কোনো। হ্যাঁ, 180 ডিগ্রি, সেটাই 180 ডিগ্রি রোটেট করছে। হোয়াট ইজ জাইরোমেট্রিক রেশিও? এই যে কনস্ট্যান্টটা, এটাকেই বলা হয় জাইরোমেট্রিক রেশিও, দ্য রিলেশন বিটুইন অ্যাটমিক ম্যাগনেটিক মোমেন্ট, অ্যাটমিক ম্যাগনেটিক মোমেন্ট একটা হচ্ছে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যান বি এক্সপ্রেসড বাই দ্য ফলোইং ইকুয়েশন। We see that magnetic moment is proportional to the orbital angular momentum through a factor that has the charge to mass ratio of the electron. It is charge to mass ratio of the electron বোঝাচ্ছে। The numerical factor in this case is E by twice me, relating the angular momentum to the magnetic moment is called gyrometric ratio. The negative sign in equation 1 indicates that mu orbital is in opposite direction to L, is due to the negative charge of the electron. পরস্পর বিপরীত দিকে হয়। আচ্ছা, এখন দেখো একটা টার্ম নতুন, হোয়াট ইজ ম্যাগনেটাইজেশন ভেক্টর M। আগে আমরা ইলেকট্রিক মোমেন্টের ক্ষেত্রে আমরা বলতাম পোলারাইজেশন, বলতাম পোলারাইজেশন পার ইউনিট ভলিউম, বলতাম আগে বলতাম পোলারাইজেশন পার ইউনিট ভলিউম। এখন আমরা বলি ম্যাগনেটাইজেশন, পার ইউনিট ভলিউম। এখন এইটা নিয়ে চিন্তা করো, যেমন ডাইপোল মোমেন্ট গুলো ছিল এরকম, ইন্ডিভিজুয়াল অ্যাটমের মধ্যে যে মোমেন্ট গুলো কাজ করতো,
ইন্ডিভিজুয়াল অ্যাটমের যে মুভমেন্ট সেগুলোকে আমরা যোগ করে ভলিউম দিয়ে ভাগ করতাম। এখন ইন্ডিভিজুয়াল অ্যাটমের মধ্যে যে ম্যাগনেটাইজেশন কাজ করে, ডাইপোল মোমেন্ট গুলো থাকে, এই যে ডাইপোল মোমেন্ট, প্রত্যেকটা ডাইপোল মোমেন্ট, এই ডাইপোল মোমেন্ট গুলো আমরা যোগ করে ভলিউম দিয়ে ভাগ করতে পারি। তখন আমাদের কি আসবে? ম্যাগনেটাইজেশন পার ইউনিট ভলিউম আসবে। ম্যাগনেটাইজেশন ভেক্টর এম কি জিনিস, এক্সপ্লেইন ইট উইথ সুইটেবল এক্সাম্পল। এখন এটাকে এক্সপ্লেইন করার জন্য প্রথমে একটা সলিনয়েড নেওয়া হয়েছে। এখানে একটা সলিনয়েড আছে যেখানে প্রথমে একটা কারেন্ট ফ্লো করছি আমরা, কারেন্ট ফ্লো। সেই কারেন্ট ফ্লো করার কারণে এখানে একটা ফ্লাক্স উৎপন্ন হবে এবং একটা ফ্লাক্স ডেন্সিটি পাবো, এখানে একটা ফিল্ড উৎপন্ন হবে। সেই ফিল্ডটা হচ্ছে বি নট ফিল্ড। তাহলে আমরা জানি যে পরিমাণ ফিল্ড উৎপন্ন হয় সেটা হচ্ছে কিসের সাথে? কারেন্টের সঙ্গে মিউ পি ইজ ইকুয়াল টু মিউ এইচ, এরকম একটা আমরা জানতাম। মিউ আই মিউ আই বাই 2s পাই আই একটা আছে স্যার, মিউ আই। না না, আমরা বি এর সাথে বিএইচ কার্ভ করছো না, বি এর সাথে কি? জি স্যার, মিউ এইচ হিস্টোসিস তার হ্যাঁ মিউ এইচ। তাহলে যেটা এটা ফ্রি স্পেসের, তাহলে মিউ নট এইচ আমরা বলতে পারি। আর এইচটাই আসলে আমরা পড়ছিলাম এন এল, আগে পড়ছিলাম কিনা মনে আছে কিনা জানি না, এন এল, এন এল না এন আই, সরি আমি ভুল বলতেছি, এন আই না নাকি এটা? জি স্যার এন আই হবে স্যার। এন আই, এন এল না মনে হয়, এন আই। আচ্ছা, এখন let us consider a long solenoid of infinite length where the current I is flowing. When free space is the medium, the field will be B naught. B naught হচ্ছে mu n into I. So n হচ্ছে number of turn per unit length. Per unit length বলতে কি বোঝাচ্ছে? ঐতিহাসিক ধরে মনে করো 1 মিটার, মনে করো যদি আমি বলি পার ইউনিট। ধরো 1 মিটার দূরত্বে কয়টা টার্ন আছে? আছে স্যার, প্রতি মিটারে যতটি টার্ন আছে স্যার ততটা আছে। হ্যাঁ, মনে করো প্রতি মিটারে কয়টা টার্ন আছে সেটাই হচ্ছে এন। এন মানে নাম্বার অফ টার্ন পার ইউনিট লেংথ। তাহলে এটা হচ্ছে জিনিস, আর আই হচ্ছে কারেন্ট ইন দা কন্ডাক্টর। তাহলে বি ইজ ইকুয়াল টু মিউ এইচ, এটা আমরা জানি। আর এইচ মানেই হচ্ছে এন ইন্টু আই। এন ইন্টু এল না লিখে আই লিখলে ভালো হবে। স্যার মিউ নট স্যার রিলেটিভ পারমিবিলিটি। হ্যাঁ, রিলেটিভ না, মিউ মিউ আর মানে রিলেটিভ, আর মিউ নট হচ্ছে ফ্রি স্পেসের পারমিবিলিটি। মিউ নট হচ্ছে মিউ সমান মিউ নট মিউ আর, একটা হচ্ছে রিলেটিভ পারমিবিলিটি, আরটা হচ্ছে স্যার কোন মাধ্যমের মধ্যে আছে সেটার পারমিবিলিটি। মিউ নট স্যার 2 পাই ইনটু 10/7, ওইটা এর কি ভ্যালু কি এটা নাকি স্যার? ওটা দেখো মিউ নট, এখানে মনে হয় মিউ নট হবে, এখানে মিউ হবে না, এটা মিউ নট হবে। where n is the l আছে টার্ন। আচ্ছা, i রেস হচ্ছে কারেন্ট পার ইউনিট লেংথ। যদি কারেন্ট পার ইউনিট লেংথ চিন্তা করি, কারেন্ট পার ইউনিট লেংথ, তখন শুধু i ড্যাশ লেখা যায়, মানে i ড্যাশ ইজ ইকুয়াল টু n i। সংক্ষেপে এখানে i ড্যাশ অনেক সময় লেখে। মিউ নট ইজ দ্য অ্যাবসলিউট পারমিবিলিটি অফ দ্য ফ্রি স্পেস। এখানে মনে হয় একটু ভুল আছে, এটা একটু কারেকশন করে নিলে মনে হয় ভালো হবে। এটা সম্ভবত মিউ নট হবে। এটাকে যদি আমরা ঠিক করি, দেখি ঠিক করা যায়। মাধ্যমের সাপেক্ষে সেটা না স্যার? হ্যাঁ, দেখি এটা ঠিক করা যায় কিনা। চলে যাচ্ছে। ডিস্টার্ব করতেছে। একবারে লিখতে পারলে হবে।
এটা মিউ নট হবে সোজা কথা। আচ্ছা মিউ নট হবে। আচ্ছা where n is the number of turn এটা গেল। However, when a material is inserted inside a solenoid, the medium become magnetized and the resultant field is now changed to B. এখন এই ম্যাটেরিয়ালে যখন আমি একটা ফিল্ড অ্যাপ্লাই করলাম, ফিল্ড অ্যাপ্লাই করার কারণে তোমার এখানে যেটা হয়, এই ইন্ডিভিজুয়াল অ্যাটমের মধ্যে একটা ম্যাগনেটাইজেশন তৈরি হয়। ইন্ডিভিজুয়াল অ্যাটমের মধ্যে ইন্ডিভিজুয়াল অ্যাটমের একটা ম্যাগনেটাইজেশন আছে না? জি স্যার। ইন্ডিভিজুয়াল অ্যাটমের মধ্যেও তো তোমার কারেন্ট একটা ইলেকট্রনের ফ্লো আছে, তাই না? জি স্যার। যখন একটা ম্যাটেরিয়াল ইনসার্ট করলাম, মনে করো প্রথমে তো বি নট ছিল, এখন একটা ম্যাটেরিয়াল ঢুকাইলাম, তাহলে ম্যাটেরিয়ালের যে অ্যাটম গুলো আছে, অ্যাটমের মধ্যেও তো তোমার মনে করো ইলেকট্রন ইয়ে আছে, ইলেকট্রনের ঘূর্ণন আছে। এটা আসলে ইলেকট্রনের ঘূর্ণনটা কোন দিকে হবে, এটা ম্যাটেরিয়ালের প্রকৃতির উপর নির্ভর করে। এক এক ম্যাটেরিয়ালে এক এক রকম হতে পারে। তাহলে এই সেম ডাইরেকশনে কখনো ঘুরবে না। একটা ম্যাটেরিয়ালের জন্য ঘূর্ণন গুলো মোটামুটি সেম থাকে, কিন্তু এক এক ম্যাটেরিয়ালে এক এক রকম হয়, এক এক ম্যাটেরিয়ালে এক এক রকম হয়। তাহলে এখানে একটা জিনিস দেখো, এটাকে যদি আমি প্রস্থচ্ছেদ করে দেখাই, মানে এই জায়গাটাকে যদি আমি একটু হাইলাইট করে দেখাই, এই যে এই জায়গাটা, অর্থাৎ কারেন্টটা এইভাবে ফ্লো করতেছে, এক্সটার্নাল কারেন্টটা দেখো এইভাবে, এটা হচ্ছে এক্সটার্নাল কারেন্টের ডিরেকশন। আর জি বলো। আর ভিতরে স্যার আলাদা আলাদা হিসাব করব, এটা অ্যাটমের ভিতরে আছে। আরেকটা হচ্ছে অ্যাটমের মধ্যে যে ম্যাগনেটিক মোমেন্টটা কাজ করতেছে, অরবিটাল মোমেন্টাম কাজ করতেছে, এখানে যে অরবিটাল মোমেন্টাম কাজ করতেছে সেটা এইভাবে দেখানো হচ্ছে। এগুলো মনে করো ইন্ডিভিজুয়াল অ্যাটমের মোমেন্টাম। তাহলে এখানে একটু ভালো মতো খেয়াল করলে দেখবা যে এখানে চিহ্নগুলো পরস্পর বিপরীতমুখী। এই যে চিহ্নগুলো পরস্পর বিপরীতমুখী, এগুলো সব কাটাকাটি চলে যাচ্ছে। সারফেসের গুলা থাকবে, হ্যাঁ মাঝখানের গুলো, অর্থাৎ মাঝখানে যে কারেন্ট গুলো, এইগুলো মাঝখানের কারেন্ট গুলো আসলে একটু ক্যান্সেল হয়ে যায়, একটা আরেকটাকে অপোজ করতেছে, আরেকটাকে অপোজ করে। এই যে দেখো মাঝখানের গুলো থাকে, কিন্তু সাইডের যে অংশটা, এই সাইডের কারেন্টটা কিন্তু থেকে যাচ্ছে। সারফেসের গুলা থাকে যাবে। হ্যাঁ সারফেস, এখানে কিন্তু মাঝখানে মাঝখানে আরো অ্যাটম আছে, আরো অসংখ্য অ্যাটম আছে। তো সারফেসের কারেন্ট গুলো যোগ হয়ে এখানে আরেকটা কারেন্ট, সার্কুলেটিং কারেন্ট কিন্তু তৈরি হচ্ছে এখানে। এটা স্যার এক্সটার্নাল কারেন্টের সেম ডাইরেকশনে করতেছে না স্যার? এই ম্যাটেরিয়ালের ক্ষেত্রে সেম ডিরেকশনে দেখাচ্ছে। এখানে যেটা এক্সাম্পল দিছে এটা সেম ডিরেকশনে, কিন্তু সবসময় যে সেম ডিরেকশন হবে এটা জরুরি না। মানে সেম ডিরেকশনে হতেও পারে, এটা নাও হতে পারে। এটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল কনসেপ্ট হচ্ছে এটা। ম্যাটেরিয়ালের উপর এটা ম্যাটেরিয়ালের উপর আসলে অ্যাকচুয়ালি ডিপেন্ড করে। কোনো ম্যাটেরিয়ালে সেম ডিরেকশনে হবে, কোনো ম্যাটেরিয়ালে সেম ডিরেকশনে নাও হতে পারে। তাহলে এদের একটা কিউমুলেটিভ ফ্লাক্স থাকবে। কারণ মনে করো কথার কথা, আমি যে ইনপুট কারেন্ট দিছি সেটার কারণে যে ফ্লাক্সটা আছে বি নট বলতে আমি বুঝি, সরি বি নট বলতে বুঝি আমি ফাই নট বাই এ, অর্থাৎ এখানে আমার একটা ফ্লাক্স তৈরি হয়েছে ফাই নট। কিন্তু এই যে একটা সার্কুলেটিং কারেন্ট ভিতরে, ম্যাটেরিয়ালের ভিতরে যে একটা সার্কুলেটিং কারেন্ট, এক্সট্রা একটা কারেন্ট, এই কারেন্টের কারণে এক্সট্রা একটা ফ্লাক্স তৈরি হবে, এক্সট্রা একটা ফ্লাক্স তৈরি হবে না? তাহলে অ্যাকচুয়ালি কিন্তু এই টোটাল ফ্লাক্সটা কিন্তু বেড়ে যাবে। ফ্লাক্সটা যদি টোটালি বেড়ে যায় তাহলে আমার ফ্লাক্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যদি এটাকে বলি যে টোটাল ফ্লাক্স ইজ ইকুয়াল টু ফাই নট প্লাস ধরো ফাই ড্যাশ, এটা এমনি একটা নাম দিলাম, তাহলে টোটাল ফ্লাক্স চেঞ্জ হইলে কিন্তু টোটাল ফ্লাক্স ডেন্সিটিটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আগে ছিল বি নট, এখন হয়ে গেল বি। ঠিক আছে, তার মানে আগে যে কারেন্টটা ছিল সেটা যদি আই নট হয়, এখন কারেন্টটা ধরো এটার সাথে আরেকটা কারেন্ট, একটা কম্পোনেন্ট কিন্তু যুক্ত হয়েছে, মনে করো আই ড্যাশ কারেন্ট যুক্ত হয়েছে মনে করো। তাহলে আরেকটা কারেন্ট কম্পোনেন্ট যোগ হয়ে এখানে ফ্লাক্সটা বৃদ্ধি পাইছে এবং এই কি বলে
ফ্লাক্স Flux ডেনসিটিও density টাও। ফ্লাক্স ডেন্সিটিটাও চেঞ্জ হয়ে গেছে। এখন যদি কারেন্টের ডিরেকশন এখানে প্লাস হয় তাহলে অবশ্যই ফ্লাক্স ডেন্সিটি বাড়বে, আর যদি মাইনাস হয় তাহলে ফ্লাক্স ডেন্সিটি কমে যাবে। কমবে স্যার। হ্যাঁ, সামনের ডিরেকশন স্যার এন্টি ক্লকওয়াইজ না? এটা তুমি যদি এদিক থেকে দেখো ক্লকওয়াইজ, আর যদি এদিক থেকে দেখো তাহলে এন্টি ক্লকওয়াইজ। বুঝো নাই? ধরো এই একটা যদি ডিস্ক চিন্তা করো, মানে স্যার পিছন থেকে দেখলে হইতেছে ক্লকওয়াইজ, আর সামনের থেকে ফ্রন্ট সাইডে এন্টি ক্লকওয়াইজ। হ্যাঁ, এটা নির্ভর করবে তুমি কোন দিক থেকে আসলে জিনিসটাকে দেখতেছো, সেটার উপরে নির্ভর করবে। বিশ্বাস। আচ্ছা, এখন দেখো এই জিনিসটাই তোমার ম্যাগনেটাইজেশন দিয়ে ব্যাখ্যা করছে এইভাবে, টু এক্সপ্লেইন দ্য চেঞ্জ ইন দ্য ফিল্ড উই টেক বি নট টু বি অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড। আমরা মনে করি যে বি নটটা হচ্ছে ওই ম্যাটেরিয়ালের জন্য অ্যাপ্লাইড একটা ম্যাগনেটিক ফিল্ড ইনটু হুইচ দ্য ম্যাটেরিয়াল মিডিয়াম ইজ প্লেসড। কোন একটা ম্যাটেরিয়ালকে আমি যখন ইনসার্ট করলাম, প্রথমে তো ম্যাটেরিয়াল ছিল না, প্রথমে ছিল না স্যার, বাতাস। যখন ম্যাটেরিয়ালকে আমি ইনসার্ট করলাম তখন আমি যদি ধরে নেই এই বি নটটা হচ্ছে তার জন্য ইনপুট হিসেবে কাজ করতেছে, তখন এই ইনপুটের কারণে এই যে ইনপুটটা, এই ইনপুটের কারণে, ইনপুট বলতে কি বুঝাচ্ছি, এখানে একটা ফ্লাক্স আছে তাই না, এটা হচ্ছে বি নট। এইটার মধ্যে আমি একটা ম্যাটেরিয়ালকে যখন রাখলাম তখন এই ম্যাটেরিয়ালের আমি একটা বৈশিষ্ট্য বলছিলাম, একটা ডাইপোল মোমেন্টের বৈশিষ্ট্য হচ্ছে যে অ্যাপ্লাইড কোনো ফিল্ড থাকলে সেই ফিল্ডের সাথে অ্যালাইন করার চেষ্টা করে। ওই একই দিকে যাওয়ার চেষ্টা করে। হ্যাঁ, এই যে ইন্ডিভিজুয়াল যে অ্যাটমিক মোমেন্ট গুলো ছিল, ডাইপোল মোমেন্ট গুলো ছিল, ম্যাগনেটিক মোমেন্ট গুলো ছিল ইন্ডিভিজুয়াল অ্যাটমের, সেগুলোর সাথে অ্যালাইন করার চেষ্টা করবে। তাহলে ইচ অ্যাটম অফ দ্য ম্যাটেরিয়াল রেসপন্স টু দ্য অ্যাপ্লাইড বি নট। তাহলে বি নটের সাথে তারা রেসপন্স করবে and develops or acquires a net magnetic moment mu m along the applied field. The medium therefore develops a net magnetic moment along the field and becomes magnetized. The magnetic vector m describes the extent of magnetization of the medium. M is defined as the magnetic dipole moment per unit volume. এখন ম্যাটেরিয়ালটা কি পরিমাণ ম্যাগনেটাইজড হয়েছে সেটাকে আসলে রিপ্রেজেন্ট করে। এম হচ্ছে অ্যামাউন্ট অফ ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম। আগে আমরা বলছিলাম পি এর ক্ষেত্রে বলছিলাম কি অ্যামাউন্ট অফ পোলারাইজেশন পার ইউনিট ভলিউম, আর এই ক্ষেত্রে বলতেছি এম বলতে অ্যামাউন্ট অফ ম্যাগনেটাইজেশন পার ইউনিট ভলিউম। তার মানে ধরো এখানে যদি কোন একটা নির্দিষ্ট ভলিউমে যদি আমার একটা মোমেন্ট যদি মিউ 1 হয় আর একটা মিউ 2 হয়, এরকম যদি এন সংখ্যক থাকে কোন একটা নির্দিষ্ট ভলিউমে মিউ এন হয়, তাহলে আমরা এটা যোগ করে যদি ভলিউম দিয়ে ভাগ করে দেই তাহলে আমরা কি পাচ্ছি? স্যার ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টটা আমরা পাচ্ছি ম্যাগনেটাইজেশন পাচ্ছি। এম ম্যাগনেটাইজেশন ভেক্টর এম বলতেই বোঝায় ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম। ইউনিট ভলিউম। এটাকে আরেকভাবে এক্সপ্রেস করা যায়, সেটা হচ্ছে এভারেজ কে যদি আমি পার ইউনিট ভলিউমে যে কয়টা মোমেন্ট আছে সেটা দিয়ে গুণ করি তাইলেও একই জিনিস হবে। বুঝছো কথাটা বুঝছো? স্যার এটা বুঝছো কিনা? প্রতিটা ইউনিটে তো সেমই থাকবে না স্যার? না, এটা ডিফারেন্ট হতে পারে। দেখো ছোট বড় আছে, কিন্তু ছোট বড় আছে। এভারেজ কে দিয়ে যদি আমি গুণ করি, এটা এভারেজ দোস্ত না স্যার, এখানে এটা হচ্ছে এভারেজ। এভারেজ কি পুরো এরিয়ার সাথে গুণ করতে হয়? এভারেজ কে যদি আমি নাম্বার অফ মোমেন্ট পার ইউনিট ভলিউম দিয়ে গুণ করি তাহলেও কিন্তু এই একই ম্যাগনেটাইজেশন পার ইউনিট ভলিউমই পাবো। বুঝতে পারছো কথাটা? জি স্যার। জি। NAT এটা বুঝছো কিনা? এটা অনেক সময় কনফিউজ করে ফেলে এই সূত্রটা। ওই আগের মতোই আর কি, পোলারাইজেশন পার ইউনিট ভলিউম যেরকম শিখছিলাম ওরকম। NAT is the number of atoms per unit volume. So BAV is the average magnetic moment. NAT number of atoms per unit volume, আচ্ছা average magnetic moment per average magnetic moment per atom। আচ্ছা, এটা তো আসলে কাজে লাগে নাই আমাদের। আচ্ছা, all neighboring loops have adjacent current opposite, এই জিনিসটা এখানে বলছে যে ভিতরের গুলো ক্যান্সেল হয়ে যায়। This surface current induced by magnetization of the medium
by P dot applied field thus depends on M, total magnetic moment. এখন হচ্ছে টোটাল ম্যাগনেটিক মোমেন্ট M, তাহলে কি হবে? এখানে দেখো টোটাল ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে M ইনটু ভলিউম, তাই না? যে ম্যাটারটা আছে স্যার ওইটার ভলিউম। হ্যাঁ, কারণ টোটালটা হচ্ছে কি M ইনটু ভলিউম, তাহলে M A ইনটু এটা L না? জি স্যার। L। আচ্ছা, IM হচ্ছে ম্যাগনেটাইজেশন কারেন্ট পার ইউনিট লেংথ, ম্যাগনেটাইজেশন কারেন্ট পার ইউনিট লেংথের ম্যাগনেটাইজেশন কারেন্ট। টোটাল সার্কুলেটিং কারেন্ট হচ্ছে, দেখি এখানে কি করছে, টোটাল সার্কুলেটিং কারেন্ট হচ্ছে IM ইনটু L। মানে বুঝো নাই? ধরো এইখানে আমরা যদি বলি যে কারেন্ট আছে আর ম্যাগনেটিক কারেন্ট আছে বলে দিয়েছে, মানে ম্যাটেরিয়ালটা মনে করো টোটাল সার্কুলেটিং কারেন্ট, মনে করো এটা যদি L হয়, মনে করো আমরা যে মানে ইয়েটা কি বলে সলিনয়েডটা ব্যবহার করছি, এই সলিনয়েডের লেংথ মনে করো L, তাহলে IM হচ্ছে কারেন্ট পার ইউনিট লেংথ, কারেন্ট কারেন্ট হচ্ছে কারেন্ট পার ইউনিট বের করতে চাই, তাহলে টোটাল করতে হবে ম্যাগনেটিক মোমেন্ট। আমি যদি এই যে টোটাল কারেন্ট, তাহলে এই টোটাল ম্যাগনেটিক মোমেন্ট একটা সম্পর্ক হচ্ছে দুটো L L L L কাটাকাটি যায়, তাহলে M চার্জেস চার্জ ক্যারিয়ার নাকি কারেন্ট ক্যারিং কপার কারেন্ট ফ্লো করতেছে, এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতেছে, কিন্তু ব্যাপারটা একটা সার্কুলেটিং চার্জ but due to the local গুলো ইম্পর্টেন্ট, যেমন টু ইন্টু আই। অথবা এখন স্টার্ট করলাম তখন কারেন্টের সাথে আরেকটা স্যার ওই স্যার ভিতর যে উৎপন্ন হয়েছে। হ্যাঁ, এখানে আমরা বলতে পারি প্লাস ইন্টু এম, সাথে হচ্ছে মিউ নট ইন্টু পারবো
এইখানে প্লাস হইতে ম্যাটেরিয়ালের প্রকৃতি এখানে প্লাস হবে না? হ্যাঁ বলো। স্যার আমার এখানে স্যার আইনটা স্যার সার্কুলেটিং কারেন্ট ওটা স্যার শুধু এক জায়গায় রোটেট হচ্ছে, আর আই প্রাইমটা স্যার আমার স্যার লিনিয়ারলি যাচ্ছে না। লিনিয়ারলি করতে কি বোঝাচ্ছে? কয়েলে যখন আমি সাপ্লাই দিব তখন স্যার ওটা কয়েলের এক মাথা থেকে আরেক মাথায় চলে যাবে না কারেন্টটা? হ্যাঁ যাবে। এটাতে আইএমটা স্যার ওখানে ভিতরে রোটেটিং হচ্ছে স্যার, দুইটা কি যোগ হবে সেটা একটু কনফিউজড। না এটা আসলে ব্যাপারটা কি, মানে এই কারেন্টটা যোগ বলতে কি জিনিস? আমরা এখানে কিসের ইকুয়েশন দেখাচ্ছি? আমরা কিসের ইকুয়েশন দেখাচ্ছি? ফ্লাক্স ডেনসিটি। ফ্লাক্স ডেনসিটি। তাহলে আমাকে একটা জিনিস বলো যে মানে ফ্লাক্সটা উৎপন্ন হয় কিভাবে? কারেন্ট ফ্লো হলে ফ্লাক্স। সার্কুলেটিং কারেন্ট, কারেন্ট ফ্লো হইলে না, সার্কুলেটিং কারেন্ট, এটা বুঝতে হবে। যেভাবেই হোক না কেন, তুমি যদি সার্কুলার ওয়েতে কারেন্টকে, তুমি যদি এরকম এই ওয়্যারটাকে যদি এরকম সোজা করে দাও তাহলে ফ্লাক্স উৎপন্ন হবে? না স্যার। তুমি এই যে কারেন্ট যে ফ্লো করতেছো এটাকে যদি সোজা করে দাও আর ফ্লাক্স উৎপন্ন হবে না। খুব কম হবে স্যার। হবে না, ফ্লাক্স উৎপন্ন হবে না। ফ্লাক্স উৎপন্ন হইতে গেলে অবশ্যই সার্কুলেটিং কারেন্ট লাগবে, সূত্র নিয়মই এটা, তার বৈশিষ্ট্য এটা। এখন তুমি এদিক দিয়ে তুমি মনে করো একটা বাইরে দিয়ে তুমি কারেন্ট ফ্লো করতেছো, আর একটা হচ্ছে ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করতেছো। ভিতরে একটা এক্সটার্নাল না, এটা ইন্টারনাল একটা কারেন্ট ফ্লো হইতেছে মনে করো। তাহলে দুইটা কারেন্টের কারণেই কিন্তু তোমার ফ্লাক্স উৎপন্ন হবে। আমি কিন্তু দুইটা কারেন্ট যোগ করতেছি কেন? কারণ হচ্ছে আমার ফ্লাক্সটা তো বেড়ে যাচ্ছে, তাহলে এই ফ্লাক্সটা কিন্তু এই দুইটা কারেন্টের সাথেই সম্পর্কিত। জি স্যার, বুঝছি স্যার। এই দুইটা কারেন্টের ইফেক্টের সাথে সম্পর্কিত। দুইটা প্যাসেজে দেখেছি ওটাও স্যার রোটেটিং হয়ে গেছে, সার্কুলেটিং হয়ে গেছে। হ্যাঁ, একটা বাইরে দিয়ে যাচ্ছে একটা ভিতর দিয়ে যাচ্ছে, তার মানে তো আমি বলতেছি না যে কয়েলের ভিতরে কারেন্ট বেড়ে যাচ্ছে, এটা কি আমি বলতেছি? না স্যার। আমি তো বলতেছি না যে কয়েলের ভিতরে কারেন্ট বেড়ে গেছে। দুই কারেন্ট দুই জায়গায় আছে, সেটা ঠিক আছে, কিন্তু সেই দুই জায়গার ইফেক্ট তো যোগ হচ্ছে। ফ্লাক্সটা বাড়ানোর ক্ষেত্রে দুই জায়গার ইফেক্ট তো অবশ্যই যোগ হচ্ছে। জি স্যার। স্যার দুইটা কারেন্টের প্রভাবে তো আমার নেগেটিভ ফ্লাক্সটা বেড়ে গেছে। হ্যাঁ, দুইটা কারেন্টের ইফেক্টের কারণে কিন্তু তোমার ওই যে ম্যাগনেটাইজেশন হয়ে গেছে, এটাকে বলে ম্যাগনেটাইজেশন, ম্যাটেরিয়ালস ম্যাগনেটাইজেশন। ম্যাটেরিয়ালটা ম্যাগনেটাইজড হয়েছে। জি স্যার, বুঝছি স্যার। এখন এখানে কিছু ডেরিভেশন দেখাইছে, ডেরিভেশন গুলো খুব কঠিন না, সহজ। ডেরিভেশন গুলো একটু বুঝতে হবে। যেমন এটাকে আমি বলছিলাম কি, আমরা যে ব্যাখ্যাটা দিছিলাম সেই ব্যাখ্যায় আমরা বলছিলাম যেটা হচ্ছে অ্যাপ্লাইড ফিল্ড, আর এটা হচ্ছে ম্যাটেরিয়াল ম্যাগনেটাইজেশন পার ইউনিট ভলিউম। এই এমটা কি? ম্যাটেরিয়ালের ম্যাগনেটাইজেশন পার ইউনিট ভলিউম, এই কথাটা বলছিলাম। বুঝতে পারছো কথাটা? জি স্যার। এমটা অনেকটা মানে এইচ এর মতো মানে এইচ এর মতোই আর কি, অনেকটা এইচ এর মতো, মানে ইউনিট হিসেবে আমি বলতেছি আর কি। যদি ইউনিট চিন্তা করো অনেকটা এইচ এর মতো না? স্যার এইচ টু এস এর মতন স্যার। না, বি ইজ ইকুয়াল টু দেখো মিউ এইচ না? জি স্যার। তাহলে মিউ ইন্টু এইচ, আর এখানে দেখতেছো মিউ নট ইন্টু এম, মানে ইউনিট হিসেবে অনেকটা অনেকটা একই রকমের। মানে এম এর যে ইউনিট পাবা এইচ এরও একই ইউনিট পাবা। বুঝো নাই কথাটা? জি স্যার। আবার দেখো বি ইজ ইকুয়াল টু কি? মিউ এইচ। ই নট ইজ ইকুয়াল টু, আবার আমরা বলতে পারি বি ইজ ইকুয়াল টু মিউ নট প্লাস বি মিউ নট এম। তাহলে ইউনিট হিসেবে অনেকটা একই রকম, অ্যানালগাস বলি আমরা, বা একই রকম। এইচ এবং এম একই রকম। এইটাকে এই পুরাটাকে আবার আমরা মিউ এইচ বলতে পারি। পুরাটাকে এই যে পুরো অংশটা, এটাকে আমরা মিউ এইচ বলতে পারি। যেমন এখানে দেখাবে এটা এইচ,
এইচ এর ডেরিভেশনটা দেখো, ইট বিকামস ইউজফুল টু ইন্ট্রোডিউস এ ভেক্টর ফিল্ড দ্যাট রিপ্রেজেন্টস দ্য ইফেক্ট অফ এক্সটার্নাল অর কন্ডাকশন কারেন্ট অ্যালং। মানে আসলে এখানে খেয়াল করো, আমরা তো একটা এক্সটার্নালি একটা কারেন্ট দিচ্ছি, তাই না? এটা একটা এক্সটার্নাল কারেন্ট দিচ্ছি না? জি স্যার, কয়েলে এক্সটার্নাল কারেন্ট। মনে করো কথার কথা, আমি এখানে আমার একটা পাওয়ার সাপ্লাই আছে, এখানে একটা রেজিস্টর আছে, এটাও ভ্যারি করতে পারি অথবা এটাও ভ্যারি করতে পারি। তাহলে মনে করো এখানে আমি একটা সাপ্লাই আছে, তাহলে এই রেজিস্টর ভ্যারি করলে আমি কি কারেন্ট ভ্যারি করতে পারি না? জি স্যার। কারেন্ট ভ্যারি করতে পারি। তাহলে আমি এক্সটার্নাল সরাসরি সরাসরি ইফেক্ট হচ্ছে বলো, চেঞ্জ করতে, তাহলে অ্যাজ ইফ, তাহলে আর ইন্টারনালি যাই বলা, এইটা হচ্ছে কজ, ফ্লাক্স এটা চেঞ্জ হচ্ছে, তাই না? এই যে এইটা এই চেঞ্জ হবে মনে হয় এর উপরে ভেরিয়েবল। তাই না? জি। It becomes useful to external current is equal to mu naught, আবার এখান এই সংজ্ঞাটা বসাই দিলাম, এই যে এটা n, এইটার একটা শুধু ফ্রি স্পেস হইতো, যদি শুধু ফ্রি স্পেস হয় তাহলে h is equal to b naught by mu naught, আর যদি আমরা অন্য একটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে হয় তাহলে এই সূত্রটা পাওয়া যায়। তাহলে h is equal to আমরা লিখতে পারি b naught by mu naught, এখান থেকে, এটা তো আগেই আমরা দেখছি, এই জিনিসটা দেখার দরকার নেই। তাহলে নোট দ্যাট দ্য ইউনিট অফ h is equal to ampere per meter, ampere per meter। আমরা বলছিলাম কারেন্ট পার ইউনিট লেন্থ, কারেন্ট পার এম্পিয়ার পার মিটার, ম্যাগনেটাইজিং কারেন্ট। এই তাহলে h রিলেটস উইথ দ্য এক্সটার্নাল কারেন্ট অনলি। এখান থেকে দেখানো হইলো h হচ্ছে যে এক্সটার্নাল কারেন্টের সাথে সম্পর্কিত, এই জিনিসটা এখানে দেখানো হয়েছে। এটা অবশ্য আমরা আগে থেকেই জানি, এটাকে ডিরাইভ করে দেখাইছে আর কি। আচ্ছা, আরেকটা জিনিস দেখাইছে, ম্যাগনেটিক পারমিয়েবিলিটি এবং ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। পারমিয়েবিলিটি হচ্ছে এটা, ফ্রি স্পেসের ক্ষেত্রে আমরা এইভাবে লিখি, আর যদি ম্যাটেরিয়াল থাকে তাহলে এইভাবে লিখি। পারমিয়েবিলিটি অফ দ্য ফ্রি স্পেস, পারমিয়েবিলিটি অফ দ্য ম্যাটেরিয়াল, এটা হচ্ছে রিলেটিভ পারমিয়েবিলিটি। আচ্ছা, এখানে দেখো, দ্য ম্যাগনেটিক পারমিয়েবিলিটি অফ দ্য মিডিয়াম at any point P is defined as the magnetic field per unit magnetizing field, that is how much field is produced by application of the magnetic field। জিনিসটা অনেকটা এরকম, মিউ নট বলতে বোঝাচ্ছে আমি ইনপুট কতটুকু দিব আর আউটপুট কতটুকু আসবে, এটাকে তুমি ইনপুট চিন্তা করতে পারো, আর এটা হচ্ছে আউটপুট। মানে আমি এক্স এক্সিসে কারেন্ট ইনপুট দিচ্ছি আর ওয়াই এক্সিসে আউটপুট হিসেবে আমি ফ্লাক্স কতটুকু পাচ্ছি, মানে এই ইনপুট বাই আউটপুট
এখানে পড়ছে, আর এটা হচ্ছে রিলেটিভ পারমিয়েবিলিটি field. M produced in a material, magnetization M produced in a material, একটা ম্যাটেরিয়ালের যে ম্যাগনেটাইজেশন M এটা ডিপেন্ড করে could be possible A and B. এখন M এবং B এর মধ্যে একটা রিলেশন দেখানোর চেষ্টা করছে। magnetization M produced in a material depends on net magnetic field. আসলে net magnetic field এর সাথেও এটার একটা সম্পর্ক আছে। it could be possible to relate M and B, however related to H. আচ্ছা, the magnetizing field আচ্ছা গেল, say medium M is related to susceptibility. আচ্ছা, আমরা M এর সাথেও B এর একটা রিলেশন করতে পারি। নরমালি আমরা M এর সাথে H এর একটা রিলেশন মাধ্যমে প্রকাশ করা মাধ্যমে সমানুপাতিক গ্রুপ হয়, সেটা আগে আমরা দেখছিলাম কি দেখছিলাম ইলেকট্রনিক সাসেপ্টিবিলিটি বা এরকম শুধু সাসেপ্টিবিলিটি বলছিলাম। যেমন আগে ইলেকট্রনিক পোলারাইজেশনের ক্ষেত্রে আমরা বলছিলাম যে পি এভারেজ অথবা পি ইনডিউসড, এটা বলছিলাম সমানুপাতিক ইলেকট্রিক ফিল্ড বলছিলাম না। আর টোটাল পোলারাইজেশন পার ইউনিট ভলিউম, এই ক্ষেত্রে মানে এটার ক্ষেত্রে আমরা একটা সমানুপাতিক ধ্রুবক আনছিলাম আলফা ই, তাই না? এটার ক্ষেত্রে ছিলাম কাই, ঠিক আছে, অ্যাবসলিউট নট। আর এই ক্ষেত্রে আমরা যেটা করছি আমার এইচ, আমার তৈরি হচ্ছে সম্পর্ক প্রকাশ করি, সেটা হচ্ছে কারেন্ট চেঞ্জ করি, কোন সম্পর্ক, তাহলে এই যে ডেরিভেশনের মাধ্যমে এমটাকে শুধু ম্যাথমেটিক্যাল ডেরিভেশন, রিলেটিভ পারমিটিভিটি ইজ রিলেশন দেখানো আছে, এটা একটু দেখবা। আজকে এই পর্যন্তই। আগামী সপ্তাহে তোমাদের তাহলে ক্লাস টেস্ট কি বৃহস্পতিবারে দিছি নাকি? 18 তারিখ স্যার। 18 তারিখ দিছেন স্যার। বুধবার স্যার। বুধবারে দিছি নাকি? 18 তারিখ তো বৃহস্পতিবার। বৃহস্পতিবার দিলাম না? জি স্যার 18 তারিখ তো। জি স্যার 18 তারিখ বৃহস্পতিবার সকাল 9টায়। হ্যাঁ, বৃহস্পতিবার সকালে দিছি আর কি, এখন দেখা যাক। আচ্ছা, অ্যাটেন্ডেন্স দিছ নাকি? হ্যাঁ স্যার।